আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হবে। আপনারা কে কেমন আছেন একটু কমেন্ট করুন এবং সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করুন। সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করুন। আজকে বাংলা সাহিত্যের আধুনিক যুগের 1 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। শিরোনামটা হচ্ছে, প্রথমে লেখেন আধুনিক যুগের ভূমিকা। আধুনিক যুগের ভূমিকা শ্রীরামপুর মিশন ও বাংলা সাহিত্য, ফোর্ট উইলিয়াম কলেজ ও বাংলা সাহিত্য। আধুনিক যুগের ভূমিকা শ্রীরামপুর মিশন বাংলা সাহিত্য, ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা সাহিত্য। ঠিক আছে, এ পর্যন্ত শিরোনামটা একটু লিখুন। আধুনিক যুগের ভূমিকা শ্রীরামপুর মিশন ও বাংলা সাহিত্য, ফোর্ট উইলিয়াম কলেজ ও বাংলা সাহিত্য। শুরু হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগের 1 নম্বর লেকচার। আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে এখান থেকে প্রিলিতে কোশ্চেন এসে থাকে, রিটেনে কোশ্চেন এসে থাকে, ভাইভাতেও কিন্তু জিজ্ঞেস করে। নিশ্চয়ই আপনারা জানেন বাংলা সাহিত্যের আধুনিক যুগ 1801 থেকে, যে সময় আমি দাঁড়িয়ে কথা বলছি, 220 বছরের অধিক কাল হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ। আধুনিক যুগে রয়েছে দুটি পর্ব, উন্মেষ এবং বিকাশ পর্ব। উন্মেষ পর্ব 1801 থেকে 1860 এবং বিকাশ পর্ব 1861 থেকে বর্তমান পর্যন্ত। গদ্য সাহিত্য হচ্ছে আধুনিক যুগের সৃষ্টি, আর তা হচ্ছে গল্প, উপন্যাস, নাটক, প্রহসন, প্রবন্ধ। এসব সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের মধ্যযুগে ছিল না, প্রাচীন যুগে তো প্রশ্নই ওঠে না। বাংলা সাহিত্যের প্রধান 3টি যুগ, প্রাচীন, মধ্য, আধুনিক যুগ। এই 3টি যুগের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। আমি এর আগে বলেছি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের বৈশিষ্ট্য ব্যক্তি, মধ্যযুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য ধর্ম, এবং আধুনিক যুগের সাহিত্যের বৈশিষ্ট্য অনেকগুলো রয়েছে। তার মধ্যে আধুনিক যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানবিকতা বা মানবতাবাদ। বাংলা সাহিত্যের আধুনিক যুগ 1801 সাল থেকে নির্ধারণ করা হলেও এর সূচনাকাল নির্ধারণ করা হয়েছে আরো প্রায় 40 বছর আগে। মধ্যযুগের এক কবি মারা যাচ্ছেন, নাম তার ভারতচন্দ্র, উপাধি তার রায়গুণাকর, যিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন, যার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম অন্নদামঙ্গল, যার আরেকটি বিখ্যাত কাব্য সত্যপীরের পাঁচালী, যিনি সংস্কৃত ভাষায় দীর্ঘ দুটি কবিতা রচনা করেছেন, নগাষ্টক এবং গঙ্গাষ্টক। এই মহান কবি পরলোক গমন করেন 1760 সালে, 1760 সালে। গবেষকগণ মনে করেন তার পরলোক গমনের মধ্য দিয়ে মধ্যযুগের সমাপ্তি হলো আর আধুনিক যুগের সূচনা। মধ্যযুগের এক কবি মারা গেলেন আর আধুনিক যুগ শুরু হলো। তাহলে এই কবি যদি আরো 10 বছর আগে মারা যেতেন, তাহলে কি বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা 1751 সাল থেকে শুরু হতো? এই কবি যদি আরো 10 বছর পরে মারা যেতেন, তাহলে কি বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা
আরো 10 বছর পরে 1771 সাল থেকে শুরু হতো। তাহলে কেনই বা বলা হচ্ছে তার পরলোক গমনের মধ্য দিয়ে মধ্যযুগের সমাপ্তি, আধুনিক যুগের সূচনা? হ্যাঁ, এটা বলার একটি যৌক্তিক কারণ রয়েছে। সেটি হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগের 400 বছরের যে মঙ্গল কাব্যের ধারা ছিল, সেই ধারার পরিসমাপ্তি ঘটেছে কবি ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল কাব্য রচনার মধ্য দিয়ে। যে কারণে বলা হচ্ছে তার পরলোক গমনের মধ্য দিয়ে মধ্যযুগের সমাপ্তি আর আধুনিক যুগের সূচনা। তাহলে কি বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির কারণ কবি ভারতচন্দ্রের মৃত্যু? হ্যাঁ, আমি বলবো বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির একটি কারণ হতে পারে ভারতচন্দ্রের মৃত্যু, কিন্তু প্রধান কারণ নয়, একমাত্র কারণ তো অবশ্যই নয়। তাহলে বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির প্রধান কারণ কি? বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির প্রধান কারণ হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে, প্রধান কারণ হচ্ছে ইংরেজ শাসন ব্যবস্থাপনা। ওই ভারতচন্দ্রের মৃত্যুর 3 বছর আগে 1757 সালে সেই পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে ইংরেজ শাসন সুপ্রতিষ্ঠিত হয়। ইংরেজ শাসন প্রতিষ্ঠার পর কি হলো? ইংরেজ শাসন প্রতিষ্ঠার পর দলে দলে উপমহাদেশে ইংরেজ সিভিলিয়ানরা আসতে থাকলেন। যেসব ইংরেজ সিভিলিয়ান এলেন এই উপমহাদেশে, এলেন তাদের অধিকাংশের বয়স ছিল 14 থেকে 18 বছরের মধ্যে। স্বদেশে তাদের শিক্ষা সম্পন্ন হয়নি। তাদের শিক্ষা সম্পন্ন করার জন্য এই অঞ্চলে একে একে প্রতিষ্ঠিত হবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রঙ্গমঞ্চ, নাট্যশালা, এইসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হতে থাকবে। ইংরেজ শাসন প্রতিষ্ঠার আগে এই অঞ্চলে আসলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছিল না। আমরা শিক্ষা প্রতিষ্ঠান বলতে যা বুঝি তা 1757 সালের আগে কিছু ছিল টোল, কিছু মাদ্রাসা, সেখানে যে লোকেরা এতটুকু লেখাপড়া শিখেছে। কিন্তু প্রাতিষ্ঠানিক পাশ্চাত্য ধাঁচে যে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল তা ছিল ইংরেজ শাসন ব্যবস্থাপনার, ইংরেজ শাসন প্রতিষ্ঠার পরে। তাহলে বোঝা যাচ্ছে যে এই অঞ্চলে যে আধুনিকতার যে ছোঁয়া পেয়েছি আমরা ইংরেজ শাসন প্রতিষ্ঠার পর। যে কারণে বলতে পারি বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির প্রধান কারণ হচ্ছে ইংরেজ শাসন ব্যবস্থাপনা। বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির নেপথ্যে দুজন ব্যক্তির ভূমিকা রয়েছে আমি বলবো। একজন হলেন ডক্টর জন টমাস, অন্যজন হলেন উইলিয়াম কেরি। ডক্টর জন টমাস অষ্টাদশ শতাব্দীর ইংল্যান্ডের একজন বিখ্যাত ফিজিশিয়ান ছিলেন, চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। তিনি মানুষের সেবা দেওয়ার লক্ষ্যে জাহাজে চিকিৎসকের চাকরি নিয়ে এই উপমহাদেশে পাড়ি জমালেন। তিনি 1751 সালের দিকে তিনি এই উপমহাদেশে পাড়ি জমালেন। বিতর্ক আছে, তবে সাহিত্যে অধিকাংশ ইতিহাস গ্রন্থরা প্রায় 1751 সালে তিনি এই উপমহাদেশে পাড়ি জমালেন। তিনি এলেন চিকিৎসক হয়ে, শুরু করলেন ধর্ম প্রচার। তিনি প্রথম ব্যাপটিস্ট পাদ্রী ছিলেন। তিনি সর্বপ্রথম এই উপমহাদেশে খ্রিস্ট ধর্ম প্রচার করেন। আমি এখানে ইনফরমেশন একটু কারেকশন করে দিচ্ছি। তিনি 1781 সালে এই উপমহাদেশে তিনি এলেন। আবারও কথা রিপিট করছি, 1781 সালে তিনি উপমহাদেশে এলেন চিকিৎসক হয়ে, শুরু করলেন ধর্ম প্রচার। তিনি প্রথম ব্যাপটিস্ট পাদ্রী ছিলেন, যিনি সর্বপ্রথম এই উপমহাদেশে খ্রিস্ট ধর্ম প্রচার করেন। খ্রিস্ট ধর্ম প্রচার করে তার মন ভরেনি। তিনি চাইলেন এই উপমহাদেশে তিনি নানান ধরনের সেবা তিনি প্রদান করবেন। যে কারণে তিনি এই অঞ্চলে প্রথমে তিনি যেহেতু চিকিৎসক ছিলেন, চিকিৎসা সেবা দিতে চাইলেন, কিন্তু চিকিৎসা সেবা তিনি দিতে চাইলেন কিন্তু দিতে পারলেন না। কেন পারলেন না? যে ইংল্যান্ডে যে চিকিৎসা ব্যবস্থাপনা ছিল সেই চিকিৎসা ব্যবস্থাপনা এই অঞ্চলের লোকেরা গ্রহণ করতে পারেনি। যাই হোক, ডক্টর জন টমাস এই অঞ্চলে মিশন প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং মিশনের মাধ্যমে নানা রকম সেবা কর্ম ছড়িয়ে দিতে চেয়েছে, কিন্তু এই কাজটি তো তার একার পক্ষে করা সম্ভব ছিল না। যে কারণে তিনি সুদূর ইংল্যান্ড থেকে ডেকে নিয়ে আসলেন উইলিয়াম কেরিকে। উইলিয়াম কেরি উপমহাদেশে পাড়ি জমালেন 1793 সালে। উইলিয়াম কেরিকে নিয়ে ডক্টর জন টমাসের আনন্দ ধরে না, কারণ ডক্টর জন টমাস বুঝতে পেরেছিলেন আমি একজন মেধাবী পুরুষকে পেয়েছি, তাকে নিয়ে আমার কাজ হবে। ডক্টর জন টমাস উইলিয়াম কেরিকে নিয়ে মিশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলেন। এই
মেধাবী পুরুষকে নিয়ে মিশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলেন। এখানে মাঝখানে একটি কথা বলে রাখি যে উইলিয়াম কেরি এতটাই মেধাবী ছিলেন যে 1793 থেকে 1800 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে তিনি উপমহাদেশের 12 থেকে 13টি ভাষা শিখেছিলেন। তাহলে তিনি কেমন মেধাবী ছিলেন বুঝতেই পারছেন। এই উইলিয়াম কেরিকে সাথে নিয়ে ডক্টর জন টমাস মিশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে মিশন প্রতিষ্ঠিত হওয়ার আগেই 1800 সালের প্রথম দিকে হঠাৎ করে ডক্টর জন টমাস মারা গেলেন। ডক্টর জন টমাস মারা গেলে উইলিয়াম কেরি দেখলেন, যিনি আমাকে এত বড় স্বপ্ন দেখলেন, শুধু ইংল্যান্ড থেকে বা স্বদেশ ভূমি থেকে আমাকে ডেকে আনলেন, আমার তো আর বসে থাকা চলে না। তখন এই উইলিয়ামকে তড়িঘড়ি করে এই কলকাতার অদূরে তিনি প্রতিষ্ঠা করলেন শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন। আর এই শ্রীরামপুর মিশনের প্রথম পাদ্রী হয়ে বসলেন উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশনের পাদ্রী হলেন এবং প্রথমেই তিনি মিশন কেন্দ্রিক নানা রকম কাজ শুরু করে দিলেন। এই মিশন থেকে কিন্তু সর্বপ্রথম আমরা দেখব যে আজকে যে বাংলা মুদ্রাক্ষর, যে লিপি আমরা লিখছি, এটি কিন্তু এই শ্রীরামপুর মিশনেরই অবদান। এটি চার্লস উইলকিন্সকে ডেকে নিয়ে আসলেন উইলিয়াম কেরি। তারপরে অঞ্চল থেকে পঞ্চাননকে খুঁজে তিনি বের করলেন। চার্লস উইলকিন্সের নির্দেশনায় পঞ্চানন কর্মকার বাংলা মুদ্রাক্ষর খোদাই করে ফেললেন। এই যে আজকে মুদ্রাক্ষর যে খোদাই করে ফেললেন। এরপরে আমরা দেখব এই মিশনের কার্যক্রম সামনের দিকে এগোতে থাকবে। 1801 থেকে 1808 পর্যন্ত আমরা দেখব এই মিশনটা প্রধানত এখানে ডেনিশদের একটা প্রাধান্য লক্ষ্য করা যাবে। পরবর্তীতে ইংরেজরা 1808 সালের দিকে ইংরেজরা শ্রীরামপুর মিশন তাদের করায়ত্ত করছে এবং এই মিশন থেকে 1809 সালে আমরা দেখব এই মিশনের পাদ্রী বাইবেলের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ মঙ্গল সমাচার নাম দিয়ে প্রকাশ করছেন। এরপরে আমরা দেখব এই মিশন থেকে বাংলা সাহিত্যের বাংলা ভাষার প্রথম পত্রিকা দিগদর্শন প্রকাশিত হচ্ছে এবং বাংলা ভাষার দ্বিতীয় পত্রিকা সমাচার দর্পণ 1818 সালে প্রকাশিত হচ্ছে। এই দুটো পত্রিকা একটি এপ্রিল মাসে, একটি মে মাসে প্রকাশিত হচ্ছে। আমরা কিন্তু বাংলা সাহিত্যের আধুনিক যুগের যে সূচনা কিভাবে সৃষ্টি হচ্ছে সেই ধারায় আমরা এগিয়ে যাচ্ছি। এতক্ষণ বাংলা সাহিত্যের এই আধুনিক যুগের ভূমিকা নিয়ে কথা বলছিলাম। এই আধুনিক যুগের ভূমিকা থেকে কি কি কোশ্চেন হতে পারে, এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি এখান থেকে 100টি কোশ্চেন এখন আমি বের করে দিতে পারি। এখান থেকে কোশ্চেন হতে পারে যে বাংলা সাহিত্যের আধুনিক যুগ কত সাল থেকে কত সাল, 1801 থেকে বর্তমান পর্যন্ত। আর বাংলা সাহিত্যের আধুনিক যুগের সময় কত বছর, 220 বছরের অধিককাল। আধুনিক যুগের কয়টি পর্ব, 2টি পর্ব। উন্মেষ পর্ব কত সাল থেকে কত সাল, 1801 থেকে 1860 সাল পর্যন্ত। বিকাশ পর্ব কত সাল থেকে কত সাল পর্যন্ত, 1861 থেকে বর্তমান পর্যন্ত। গদ্য সাহিত্য কোন যুগের সৃষ্টি, আধুনিক যুগের সৃষ্টি। প্রাচীন যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য কি, ব্যক্তি। মধ্যযুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য কি, ধর্ম। আধুনিক যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য কি, মানবিকতা বা মানবতাবাদ। বাংলা সাহিত্যের আধুনিক যুগ 1801 সাল থেকে নির্ধারণ করা হলেও এর সূচনাকাল নির্ধারণ করা হয়েছে কত সাল থেকে, 1861 সাল থেকে। কোন কবির পরলোক গমনের মধ্য দিয়ে মধ্যযুগের সমাপ্তি আধুনিক যুগের সূচনা হয়, কবি ভারতচন্দ্রের মৃত্যুর মধ্য দিয়ে। কবি ভারতচন্দ্র কত সালে পরলোক গমন করেছেন, 1760 সালে পরলোক গমন করেছেন। তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম কোনটি, অন্নদামন। তার বিখ্যাত কাব্য কোনটি, সত্যপীরের পাঁচালী। তিনি সংস্কৃত ভাষায় কয়টি দীর্ঘ কবিতা রচনা করেছেন, 2টি দীর্ঘ কবিতা রচনা করেছেন। কি কি, নগাষ্টক, গঙ্গাষ্টক। বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির সাধারণ কারণ কি, কবি ভারতচন্দ্রের মৃত্যু। বাংলা সাহিত্যের আধুনিক যুগ সৃষ্টির প্রধান কারণ কি, ইংরেজ শাসন ব্যবস্থাপনা। যদি প্রশ্ন হয় বাংলা সাহিত্যের আধুনিক যুগের সৃষ্টির নেপথ্যে সর্বাগ্রে কার ভূমিকা অগ্রগণ্য, ডক্টর জন টমাস পেশায় কি ছিলেন, একজন চিকিৎসক ছিলেন। তিনি কত সালে আসেন এটা নিয়ে বিতর্ক আছে, তবে আমি 1881 সাল বলেছি। প্রশ্ন হতে পারে ডক্টর জন টমাস এলেন চিকিৎসক হয়ে, শুরু করলেন কি, ধর্ম প্রচার তিনি প্রথমে শুরু করেছিলেন। উইলিয়াম কেরিকে এই মহাদেশে কে এনেছিলেন, উইলিয়াম কেরিকে মহাদেশে এনেছিলেন ডক্টর জন টমাস। প্রশ্ন হতে পারে উইলিয়াম কেরি কত সালে এই মহাদেশে এসেছিলেন, উইলিয়াম কেরি মহাদেশে এসেছিলেন 1793 সালে। এই 1793 থেকে 1800 এই 7টি বছরের মধ্যে তিনি কয়টি ভাষা শিখেছিলেন, 12 অথবা 13টি ভাষা শিখেছিলেন। ডক্টর জন টমাস কত সালে মারা গেলেন, 1800 সালে প্রথম দিকে মারা গেলেন। শ্রীরামপুর মিশন কে প্রতিষ্ঠা করলেন, উইলিয়াম কেরি প্রতিষ্ঠা করলেন।
তারপরে প্রথমে মিশনের অবদান কি, বাংলা মুদ্রাক্ষর খোদাই করা, বাংলা মুদ্রাক্ষর খোদাই কে করেছেন, পঞ্চানন কর্মকার। বাংলা মুদ্রাক্ষর খোদাইয়ের ক্ষেত্রে নির্দেশনা প্রদান করেছেন কে, উইলিয়াম কেরিকে। সর্বপ্রথমে শ্রীরামপুর মিশনে কাদের প্রাধান্য ছিল, ডেনিশদের প্রাধান্য ছিল। কত সালে শ্রীরামপুর মিশন ডেনিশদের হাতে, ইংরেজদের হাতে চলে যায়? 1808 সালে। কত সালে এই মিশন থেকে প্রথম বাইবেলের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ প্রকাশিত হয়? 1809 সালে। সেটির নাম কি? মঙ্গল সমাচার। বাংলা ভাষার প্রথম পত্রিকাটির নাম কি? দিগদর্শন। দিগদর্শন কোথা থেকে প্রকাশিত হয়? দিগদর্শন প্রকাশিত হয়েছিল এই শ্রীরামপুর মিশন থেকে প্রতিষ্ঠিত হয়েছিল। জোশুয়া মার্শম্যানের ছিলেন, জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনা এটি প্রকাশিত হয়েছিল এপ্রিল মাসে। এবং মে মাসে কোন পত্রিকা প্রকাশিত হলো? সমাচার দর্পণ প্রকাশিত হলো। বাংলা ভাষায় প্রকাশিত দ্বিতীয় পত্রিকা কোনটি? সমাচার দর্পণ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকাটি কি? দিগদর্শন। এতগুলো তথ্য কিন্তু এখানে রয়েছে, প্রত্যেকটি লাইনে লাইনে তথ্য আছে। এভাবে একটা সিকোয়েন্স মেনে যদি আমরা পড়তে পারি তাহলে কিন্তু ভালো করা সম্ভব। এইসব জায়গা থেকে প্রশ্ন আসে, কিন্তু অধিকাংশ প্রতিযোগী কিন্তু বুঝতে পারে না আসলে প্রশ্ন কিভাবে এলো, কোথা থেকে এলো। ঠিক আছে, এই শ্রীরামপুর মিশন পর্যন্ত আমরা চলে এসেছি। ফোর্ট উইলিয়াম কলেজে আমরা যাব, তার আগে ছোট্ট একটা ব্রেক দিচ্ছি 2 মিনিটের। আধুনিক যুগের ভূমিকা শ্রীরামপুর মিশন থেকে কিভাবে প্রশ্ন হতে পারে সেগুলো আমি ফাইন্ড আউট করে দিয়েছি। ভিডিওটা যেহেতু এখানে থাকবে, ঠিক আছে, ভিডিওটা যেহেতু থাকবে, টেনশনের কোনো কারণ নেই। আর এই প্রশ্নগুলো যদি আমি লেখাতে যাই প্রচুর কিন্তু সময় লাগবে, আর প্রিলির সময়টাও খুব কম, সামনে ঘনিয়ে আসছে। এই জন্য যত তাড়াতাড়ি পারা যায় শেষ করে দেবো। আমি আশা করছি আগামী মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে আমার কোর্সটা কমপ্লিট করে দেব। আর একটা কথা বলে রাখি, পিডিএফ নোট দিলে অনেক ঝামেলাও হয়। আপনারা, আমি বলি, লাইভ ক্লাসে বলে দিচ্ছি যে বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, ইংলিশ লিটারেচার, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, মানসিক দক্ষতা, সাধারণ জ্ঞান, বাংলাদেশ, আন্তর্জাতিক সুশাসন, নৈতিকতা, ভূগোল, এইসব বিষয়গুলোর আলাদা আলাদা প্রত্যেক সাবজেক্ট, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ আলাদা আলাদা হ্যান্ড নোট করা হয়েছিল। আমারটা আমি করেছে, বাংলাদেশের সেরা অন্তত 30 জন টিচার মিলে এই নোটটা করেছে। আপনারা যদি এই নোটটা নিতে চান তাহলে আমার পার্সোনাল যে আইডিতে ঢুকে ইনবক্স করলে আমি আপনাদের পাঠিয়ে দিতে পারবো। ঠিক আছে, এটা তৈরি করতে পাঠাতে কিছু না, তৈরি তো করা হয়ে গেছে, তৈরি অলরেডি করা হয়ে গেছে, এখন পাঠানোর বিষয়। কিছু খরচ লাগবে, খরচটা দিয়ে দিলেই আমি পাঠিয়ে দেবো। আর যদি আপনারা চান যে স্যার আপনার যতটুকু আছে পিডিএফ দিয়ে দেবো, তাহলে আর টাকা পয়সা লাগবে না। ঠিক আছে, আর যদি নোটটা এই সব সাবজেক্টের নোট, যেটা আমি একটা প্রতিষ্ঠান চালিয়েছি, এই সব সাবজেক্টের নোট আছে, একত্র করা আছে, একত্র বলতে আলাদা আলাদা করা আছে, এটা মাত্র 1050 টাকা দিয়ে আপনারা নিতে পারবেন। বাংলাদেশের যে যেখানে আছেন আপনারা নিয়ে নিতে পারবেন। আর ঢাকার ভেতরে থাকলে, ঢাকার ভেতরে যদি থাকেন, আমার অফিসে এসে যদি নিতে চান, সেক্ষেত্রে 50 টাকা কম লাগবে। ঠিক আছে, আর ঢাকার বাইরে যারা আছেন তারা 1050 টাকা বিকাশ করলে এটা কিন্তু পৌঁছে যাবে। ঠিক আছে, এটা যেহেতু ছাপানো আছে, খুব বেশি সেট আমরা দিতে পারবো না, 20 থেকে 25 সেটের বেশি দিতে পারবো না। এই জন্য যারা আগে বিকাশ করবে তারা আগেই পাবে। তার কারণে এই আপনার 50 সেটের জন্য যদি ছাপাতে যায় তাহলে 50,000 টাকা খরচ হবে, সেটা তো আমার পক্ষে সম্ভব না। এই জন্য আপনারা যারা আগে বিকাশ করবেন 1050 টাকা তারা নিয়ে নেবেন। এটা কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই, আপনার দরকার না হলে নিবেন না। আমি যে পিডিএফ দিতে এসেছি, পিডিএফ যতটুকু দরকার ততটুকু শুধু বাংলা দিয়ে দেবো। ঠিক আছে, আর যদি সব সাবজেক্টের হ্যান্ডনোট দিতে চান তাহলে এই কাজটা করতে হবে। ওকে, আর কোনো কথা বলতে চাইলে ক্লাস শেষে মেসেঞ্জারে বলতে হবে। ওকে।
তাহলে আমরা আধুনিক যুগের ভূমিকা, শ্রীরামপুর মিশন ও বাংলা সাহিত্য থেকে কিভাবে প্রশ্ন হতে পারে সেগুলো সব কথা বলেছি। ফোর্ট উইলিয়াম কলেজ যাবো, এখানে কিছু তথ্য কিন্তু আমি লেখাবো, ঠিক আছে। ফোর্ট উইলিয়াম কলেজ শুরু হচ্ছে। ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে ভালো মতো শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। এমনও হতে পারে এই যে পরীক্ষা এসে যাচ্ছে, আর মাত্র 2 মাস কয়েকটা দিন আছে, আপনি পরীক্ষার প্রশ্নপত্র পেয়েই দেখবেন ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রশ্ন এসে গেছে, কিন্তু 99% স্টুডেন্ট বুঝতে পারবে না যে প্রশ্নটা ফোর্ট উইলিয়াম কলেজ থেকে এসেছে। কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রায় সবগুলো বিসিএস পরীক্ষা কিন্তু একটি কোশ্চেন আসে। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, ভিডিওটা বারবার দেখতে হবে প্রয়োজনে, ঠিক আছে। তৎকালীন ইংরেজ গভর্নর লর্ড ওয়েলেসলির নেতৃত্বে কলকাতার অদূরে লালবাজারে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। একটা বাক্য প্রথমেই বলে দিয়েছে, দেখেন কতগুলো তথ্য আছে। তৎকালীন ইংরেজ গভর্নর লর্ড ওয়েলেসলির নেতৃত্বে কলকাতার অদূরে লালবাজারে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। 4 মে 1800 সাল এই কলেজের প্রতিষ্ঠা দিবস হলেও এই কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয় 24 নভেম্বর 1800 সাল, এবং দুটো বিভাগ নিয়ে কলেজের যাত্রা শুরু হয়। 1 মারাঠি ভাষা বিভাগ, 2 সংস্কৃত ভাষা বিভাগ। এই যে 1800 সাল চলে গেল, এসে গেল 1801 সাল। 1801 সাল এলে এই ফোর্ট উইলিয়াম কলেজে খোলা হলো বাংলা বিভাগ। বাংলা বিভাগ খোলা হলে বাংলা বিভাগের দায়িত্ব কে নেবে? ডক্টর উইলিয়াম কেরিকে। ফোর্ট উইলিয়াম কলেজে বলছিলাম যে কথা, যে 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে খোলা হলো বাংলা বিভাগ। বাংলা বিভাগ খোলা হলে বাংলা বিভাগের দায়িত্ব কে নেবে? ডক্টর উইলিয়াম কেরিকে। উইলিয়াম কেরি কোথায় আছেন? ওই যে শ্রীরামপুর মিশনের পাদ্রী হয়ে বসে আছেন, তাকে বলা হলো বাংলা বিভাগের দায়িত্ব আপনাকে নিতে হবে। তাকে বলা হলো বাংলা বিভাগের দায়িত্ব আপনাকে নিতে হবে। তিনি বললেন যে তিনি বাংলা বিভাগের দায়িত্ব নিতে পারবেন না, কারণ এদিকে তার শ্রীরামপুর মিশনে অনেক রকম তাকে দায়িত্ব পালন করতে হচ্ছে। একদিকে তিনি শ্রীরামপুর মিশনের চিফ, এখানকার পাদ্রী, আন্তরিকভাবে দুঃখিত, কল আসছে, এটা আমি করতে পারছিলাম। দিয়ে দাও না। আচ্ছা, শুনতে পাচ্ছেন সবাই? সাউন্ড ঠিক আছে কিনা একটু বলেন তো। সাউন্ড ঠিক আছে কিনা একটু বলেন তো। একটু কমেন্ট করেন সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। সবাই কি শুনতে পাচ্ছেন? একটু কমেন্ট করেন, শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করেন তো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বলছিলাম যে কথা, যে 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে খোলা হলো বাংলা বিভাগ। বাংলা বিভাগ খোলা হলে বাংলা বিভাগের দায়িত্বের জন্য ডাকা হলো উইলিয়াম কেরিকে। উইলিয়াম কেরিকে যখন ডাকা হচ্ছিল তখন উইলিয়াম কেরি কিন্তু বাংলা বিভাগের দায়িত্ব দিতে চাননি। তার কারণ তিনি শ্রীরামপুর মিশনের
পাদ্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, শ্রীরামপুর মিশনের চিফ তিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে বাইবেলের বাংলা অনুবাদ তিনি শুরু করেছেন। তারপর এখান থেকে পত্রিকা প্রকাশিত হবে সেটা তিনি করছেন। বিভিন্ন ভাষার অভিধান তিনি রচনা করছেন। এরপরে তিনি চার্লস উইলসকিনকে ডেকে নিয়ে আসছেন সুদূর ইংল্যান্ড থেকে। পঞ্চানন কর্মকারকে খুঁজে বের করেছেন, বাংলা লিপি তৈরি হবে। অনেক কাজের ব্যস্ততার মধ্যে যখন তাকে বলা হলো যে বাংলা বিভাগের দায়িত্ব নিতে হবে, তখন সেদিন খুব কৌশলী করে তিনি বলে দিয়েছিলেন, দেখো বাংলা আমি শিখিনি, বাংলা আমি শিখিনি। এ কথা কিন্তু শতভাগ সত্য ছিল না। তার কারণ তিনি যখন সুদূর ইংল্যান্ড থেকে এই উপমহাদেশে পাড়ি জমাচ্ছিলেন, তখনই তিনি ওই জাহাজের মধ্যে খালাসিদের কাছ থেকে তিনি বাংলা শিখে ফেলেছিলেন। কিন্তু আজকে যখন তাকে বাংলা বিভাগের দায়িত্ব ন্যস্ত করা হচ্ছিল, তখন কিন্তু তিনি বলেছিলেন যে দেখো বাংলা আমি শিখিনি। দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য তিনি কথা বলেছিলেন। কিন্তু ফোর্ট উইলিয়াম কর্তৃপক্ষ বুঝতে পেরেছিলেন যিনি ইতিমধ্যে এতগুলো ভাষা শিখতে পেরেছেন, 13টি ভাষা শিখে ফেলেছেন, আর বাংলা তিনি শেখেননি, এ কথা সত্য নয়। যে কারণে ফোর্ট উইলিয়াম কলেজ উইলিয়াম কেরির উপরে শেষ পর্যন্ত বাংলা বিভাগের দায়িত্ব ন্যস্ত করলে উইলিয়াম কেরি শেষ পর্যন্ত বাংলা বিভাগের দায়িত্ব নিলেনই। এবছরই তিনি তার মুন্সিবা সহকারী রামরাম বসুর কাছে আনুষ্ঠানিকভাবে বাংলা শিখলেন এবং এবছরে তিনি রচনা করে ফেলেন কথোপকথন, যার এক পৃষ্ঠা ছিল বাংলা, অপর পৃষ্ঠা ছিল ইংরেজি, যেটি কলকাতার আঞ্চলিক ভাষায় রচিত। আমাদের ভাবতে অবাক লাগে যে সুদূর ইংল্যান্ড থেকে আসা এই পুরুষ যিনি কি করছেন, কলকাতার আঞ্চলিক ভাষায় তিনি অনুবাদ করছেন। এটা কিন্তু একটা সহজ বিষয় ছিল না। আমরা এই বাঙালি, আমরা বাংলাদেশে বসবাস করি। ছোট্ট একটি দেশ, 1,47,570 বর্গ কিলোমিটারের একটি দেশে আমরা বসবাস করি। আমাদের এই অঞ্চলে উত্তরবঙ্গের লোকেরা এই সিলেট বা সিলেটের চট্টগ্রামের ভাষা বোঝে না, আবার নোয়াখালীর ভাষা আমাদের কাছে দুর্বোধ্য মনে হয়। সেখানে আজ থেকে 200 বছর আগে কলকাতার আঞ্চলিক ভাষা যে কতটা দুর্বোধ্য ছিল সেটা বোঝা যায় বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুরের আলালের ঘরের দুলাল উপন্যাসটি আপনারা পড়ে দেখেন যে আজ থেকে 200-250 বছর আগে কলকাতার আঞ্চলিক ভাষা কত জটিল ছিল। সেই কলকাতার আঞ্চলিক ভাষায় তিনি রচনা করে ফেললেন, যার এক পৃষ্ঠা বাংলা, অপর পৃষ্ঠা ইংরেজি, এবং সেখানে নানা রকম কনভারসেশন ছিল, সংলাপ ছিল, সেখানে কথোপকথন স্টাইলে তিনি এটি রচনা করেছিলেন 1801 সালে, যার এক পৃষ্ঠা বাংলা, অপর পৃষ্ঠা ইংরেজি বলেছি। হ্যাঁ, কেন তিনি এই বইটি এরকম করে লিখলেন, যার এক পৃষ্ঠা বাংলা, অপর পৃষ্ঠা ইংরেজি? এটি লেখার কারণ হচ্ছে যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ইংরেজ সিভিলিয়ান তথা ইংরেজ রাজ কর্মকর্তা কর্মচারীরা এ অঞ্চলের ভাষা শিখে যাতে শাসন যন্ত্রের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, এই জন্য ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ ইংরেজ সিভিলিয়ান বা ইংরেজ রাজ কর্মকর্তা কর্মচারী, এক কথায় ইংরেজ অফিসারদের জন্য এই বইটি খুব জরুরি ছিল, এবং ফোর্ট উইলিয়াম কলেজ তো প্রতিষ্ঠিত হয়েছিল তাদের জন্যই মূলত। যে কারণে তিনি এই গ্রন্থটি প্রথম রচনা করে দিলেন গদ্য কনভারসেশন স্টাইলে, এক পৃষ্ঠা বাংলা, অপর পৃষ্ঠা ইংরেজি, এবং সেটি 1801 সালে প্রকাশিত হলো। এবং এই ফোর্ট উইলিয়াম কলেজ থেকে উইলিয়াম কেরির আরেকটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল 1812 সালে, যেটির নাম হচ্ছে ইতিহাসমালা। এই ইতিহাসমালা গ্রন্থে মোট 150টি গল্প তিনি লিখে দিয়েছেন, এবং বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস নির্ভর গল্প গ্রন্থ হচ্ছে ইতিহাসমালা। এছাড়া উইলিয়াম কেরি মহাদেশের বিভিন্ন ভাষায় অভিধান রচনা করেছেন। এখন এখানে কিছু অপরিচিত শব্দ আছে, এজন্য আমি বলে গেলেও আপনারা গেস করতে পারবেন না, এই জন্য লিখতে হবে। আমি বলছি, আপনারা লেখেন। প্রথমে লেখেন স্টার চিহ্ন দিয়ে সবাই লেখেন তৎকালীন ইংরেজ গভর্নর, তৎকালীন ইংরেজ গভর্নর, তৎকালীন ইংরেজ গভর্নর। সবাই খাতা কলম নিয়ে বসবেন। তৎকালীন ইংরেজ গভর্নর লর্ড ওয়েলেসলির নেতৃত্বে, তৎকালীন ইংরেজ গভর্নর লর্ড ওয়েলেসলির নেতৃত্বে, লর্ড ওয়েলেসলির নেতৃত্বে কলকাতার অদূরে লালবাজারে
কলকাতার অদূরে লালবাজারে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। নিশ্চয়ই লিখতে পেরেছেন সবাই। তৎকালীন ইংরেজ গভর্নর লর্ড ওয়েলেসলির নেতৃত্বে কলকাতার অদূরে লালবাজারে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। আবার স্টার চিহ্নের নিচে লেখেন 4 মে 1800 সাল 4 মে 1800 সাল 4 মে 1800 সাল এই কলেজের প্রতিষ্ঠা দিবস হলেও এই কলেজে শিক্ষা কার্যক্রম শুরু হয় 24 নভেম্বর 1800 সাল। 24 নভেম্বর 1800 সাল এই কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয় 24 নভেম্বর 1800 সাল। স্টার চিহ্ন দিয়ে লিখতে হবে কিন্তু। আবার স্টার চিহ্নের নিচে লেখেন দুটো বিভাগ নিয়ে কলেজের যাত্রা শুরু হয়। দুটো বিভাগ নিয়ে কলেজের যাত্রা শুরু হয়। 1 মারাঠি ভাষা বিভাগ, 2 সংস্কৃত ভাষা বিভাগ। দুটো বিভাগ নিয়ে কলেজের যাত্রা শুরু হয়। 1 মারাঠি ভাষা বিভাগ, 2 সংস্কৃত ভাষা বিভাগ। লেখেন। এবার লেখেন 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে খোলা হয় বাংলা বিভাগ। এই প্রশ্নটি কিন্তু বিশেষ পরীক্ষায় এসেছে, কোন কোন গাইডে লেখা আছে 1800 সাল, কিন্তু 1800 হবে না, হবে 1801 সাল। 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে খোলা হয় ফোর্ট উইলিয়াম কলেজে খোলা হয় বাংলা বিভাগ। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে খোলা হয় বাংলা বিভাগ। আবার লিখতে হবে বাংলা বিভাগের দায়িত্ব ন্যস্ত করা হয়। স্টার চিহ্ন লেখেন সবাই। বাংলা বিভাগের দায়িত্ব ন্যস্ত করা হয়। বাংলা বিভাগের দায়িত্ব ন্যস্ত করা হয় শ্রীরামপুর মিশনের প্রথম পাদ্রী উইলিয়াম কেরির ওপর। শ্রীরামপুর মিশনের প্রথম পাদ্রী উইলিয়াম কেরির ওপর। এবার নিচে স্টার চিহ্ন লিখতে হবে বাংলা বিভাগের দায়িত্ব পাওয়ার পর। স্টার চিহ্ন লিখতে হবে বাংলা বিভাগের দায়িত্ব পাওয়ার পর উইলিয়াম কেরি তার মুন্সি বা সহকারী তিনি তার মুন্সি বা সহকারী রামরাম বসুর কাছে আনুষ্ঠানিকভাবে বাংলা শেখেন। তিনি তার মুন্সি বা সহকারী রামরাম বসুর কাছে আনুষ্ঠানিকভাবে বাংলা শেখেন। এবং এবছরে রচনা করেন কথোপকথন। এবং এবছরে রচনা করেন কথোপকথন। এবং এবছরে রচনা করেন কথোপকথন। প্রকাশকাল 1801। নিচে আলাদা করে লেখেন যার এক পৃষ্ঠা বাংলা অপর পৃষ্ঠা ইংরেজি। এক পৃষ্ঠা বাংলা অপর পৃষ্ঠা ইংরেজি। আবার লিখতে হবে কলকাতার আঞ্চলিক ভাষায় রচিত। এক পৃষ্ঠা বাংলা অপর পৃষ্ঠা ইংরেজি, কলকাতার আঞ্চলিক ভাষায় রচিত।
ওকে, নিচে আলাদা করে লিখতে হবে। আবার লিখতে হবে একটি কথা, ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে কোন বিদেশি কর্তৃক রচিত এটি প্রথম গ্রন্থ। ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে কোন বিদেশি কর্তৃক রচিত এটি প্রথম গ্রন্থ। এবার লেখেন, ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে তার দ্বিতীয় গ্রন্থ। ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে তার দ্বিতীয় গ্রন্থ ইতিহাসমালা। ইতিহাসমালা। ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে তার দ্বিতীয় গ্রন্থ ইতিহাসমালা। প্রকাশকাল 1812। ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে তার দ্বিতীয় গ্রন্থ ইতিহাসমালা। প্রকাশকাল 1812। এই গ্রন্থে মোট 150টি গল্প আছে। এই গ্রন্থে মোট 150টি গল্প আছে। আরেকটি কথা লিখতে হবে, এটি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস নির্ভর গল্প গ্রন্থ। এটি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস নির্ভর গল্প গ্রন্থ। এটি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস নির্ভর গল্প গ্রন্থকে এবার লিখতে হবে রামরাম বসুর নাম লেখেন সবাই। রামরাম বসু। রামরাম বসু। রামরাম বসু সম্পর্কে প্রথমে লিখতে হবে, তিনি ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের একজন শিক্ষক বা পণ্ডিত। তিনি ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের একজন শিক্ষক বা পণ্ডিত। তিনি ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের একজন শিক্ষক বা পণ্ডিত। এই প্রশ্নটা কিন্তু এসেছে বিশেষ পরীক্ষায়। এবার লেখেন, তিনি ছিলেন উইলিয়াম কেরির মুন্সি বা সহকারী। তিনি ছিলেন উইলিয়াম কেরির মুন্সি বা সহকারী। তার সম্পর্কে আরেকটি কথা লেখেন, তিনি উইলিয়াম কেরিকে আনুষ্ঠানিকভাবে বাংলা শিখিয়েছিলেন। তিনি উইলিয়াম কেরিকে আনুষ্ঠানিকভাবে বাংলা শিখিয়েছিলেন। তার প্রথম রচিত গ্রন্থ হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র। তার রচিত প্রথম গ্রন্থ হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র। প্রকাশকাল হচ্ছে 1801। তার আরেকটি গ্রন্থ হচ্ছে লিপিমালা। লিপিমালা, এটা সাল দরকার নেই। লিপিমালা, মানে তার রচিত প্রথম গ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত্র। প্রকাশকাল 1801। তার আরেকটি গ্রন্থ হচ্ছে লিপিমালা। এখন এখানে একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র প্রকাশিত হয়েছে 1801 সালে, কথোপকথনও প্রকাশিত হয়েছে 1801 সালে। এখন এখান থেকে একটা প্রশ্ন এসে গেছে যে ফোর্ট উইলিয়াম কলেজ যে রচিত প্রথম গ্রন্থ কোনটি? হ্যাঁ, রাজা প্রতাপাদিত্য চরিত্র এবং কথোপকথন একই সালে প্রকাশিত হয়েছে, তবে রাজা প্রতাপাদিত্য চরিত্র কিছুদিন আগে প্রকাশিত হয়েছে। সুতরাং যদি প্রশ্ন হয় ফোর্ট উইলিয়াম কলেজ থেকে রচিত প্রথম গ্রন্থ বা প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি, অবশ্যই রাজা প্রতাপাদিত্য চরিত্র হবে। রাজা প্রতাপাদিত্য চরিত্র হবে, কথোপকথন কিন্তু হবে না। হ্যাঁ, যদি এমন প্রশ্ন হয় যে কোন বিদেশি কর্তৃক রচিত ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম গ্রন্থ কোনটি, তাহলে কথোপকথন হবে। আবার এমন কোশ্চেন যদি হয় যে বিদেশি কর্তৃক এটা মেনশন করা নেই, সাধারণভাবে উল্লেখ করা আছে কি যে ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম গ্রন্থ কোনটি, অপশনে রাজা প্রতাপাদিত্য চরিত্র নেই, তাহলে অবশ্যই কথোপকথন কিন্তু দিয়ে আসতে হবে। ঠিক আছে, ওকে। এবার লেখেন ফোর্ট উইলিয়াম কলেজের আরেকজন পণ্ডিতের নাম লেখেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সম্পর্কে প্রথম যে কথা লিখতে হবে, ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পণ্ডিত। লেখেন ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পণ্ডিত। ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পণ্ডিত। আবার স্টার চিহ্নে লেখেন
সবচেয়ে বেশি গ্রন্থ রচয়িতা তিনি। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন, তার গ্রন্থের সংখ্যা হচ্ছে 5। তার গ্রন্থের সংখ্যা 5। বত্রিশ সিংহাসন, 2 রাজাবলী, 3 বেদান্ত চন্দ্রিকা, 4 প্রবোধ চন্দ্রিকা, 5 হিতোপদেশ। তাহলে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার মোট ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে শ্রেষ্ঠ পণ্ডিত হলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। সবচেয়ে বেশি গ্রন্থ রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তার গ্রন্থের সংখ্যা হচ্ছে 5টি। 1 নম্বর হচ্ছে 32 সিংহাসন, 2 রাজাবলী, 3 বেদান্ত চন্দ্রিকা, 4 প্রবোধ চন্দ্রিকা, 5 হিতোপদেশ। এই 5টি গ্রন্থ তিনি রচনা করেছেন। ঠিক আছে, এবার নিচে লিখতে হবে রাজীব লোচন মুখোপাধ্যায়। রাজীব লোচন মুখোপাধ্যায়, আমি নাম লিখে দিচ্ছি। রাজীব লোচন মুখোপাধ্যায়, রাজীব লোচন, এর দন্তন্য, হ্যাঁ, রাজীব লোচন মুখোপাধ্যায়। রাজীব লোচন মুখোপাধ্যায়, রাজীব লোচন মুখোপাধ্যায় তিনি ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের সংস্কৃত ভাষার পণ্ডিত। এই কথাটা লিখতে হবে, তিনি ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের সংস্কৃত ভাষার পণ্ডিত। তার রচিত গ্রন্থ হচ্ছে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রম। 1, 2, 3, 4টি গ্রন্থ রচনা করেছেন না, মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রম 4টি গ্রন্থ নয়, বরং একটি গ্রন্থ, মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রম। মহারাজ কৃষ্ণচন্দ্রের চরিত্র, এটা হচ্ছে একটি গ্রন্থ, মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রম। এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে 1805 সালে। এই সালটা তো মনে রাখবেন, হ্যাঁ। রাজীব লোচন মুখোপাধ্যায় সংস্কৃত ভাষার পণ্ডিত, তার রচিত গ্রন্থের নাম হচ্ছে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য, রয়কার অন্তঃস্থ দন্তস্ব জফলা চরিত্রম, এখানে অনুস্বার আছে। 1805 সালে এটি প্রকাশিত হয়। এবার ফোর্ট উইলিয়াম কলেজের আরেকজন পণ্ডিতের নাম লেখেন চণ্ডীচরণ মুন্সী। চণ্ডীচরণ মুন্সী, চণ্ডীচরণ মুন্সী রচনা করেন তোতা ইতিহাস। হরপ্রসাদ রায় রচনা করেন পুরুষ পরীক্ষা। গোলকনাথ শর্মা রচনা করেন হিতোপদেশ। গোলকনাথ শর্মা রচনা করেন হিতোপদেশ। তাহলে চণ্ডীচরণ মুন্সী রচনা করেছেন তোতা ইতিহাস, হরপ্রসাদ রায় রচনা করেছেন পুরুষ পরীক্ষা, আর গোলকনাথ শর্মা রচনা করেছেন হিতোপদেশ। এখানে প্রশ্ন করতে পারেন যে রাজীব লোচন মুখোপাধ্যায় তো হিতোপদেশ রচনা করেছেন, হ্যাঁ,
রাজীব লোচন মুখোপাধ্যায়ের একটি গ্রন্থের নাম রয়েছে হিতোপদেশ, গোলকনাথ শর্মার একটি গ্রন্থের নাম রয়েছে হিতোপদেশ। দুটো হিতোপদেশ, বিষয়বস্তু কিছুটা মিল থাকতে পারে, কিন্তু সম্পূর্ণ ভিন্ন দুটি গ্রন্থ। হ্যাঁ, যদি প্রশ্ন হিতোপদেশ কে লিখেছেন, তাহলে রাজীব লোচন মুখোপাধ্যায়ের নাম থাকলে গোলকনাথ শর্মার নাম থাকবে না, গোলকনাথ শর্মার নাম থাকলে রাজীব লোচন মুখোপাধ্যায়ের নাম থাকবে না, তাহলে সেই কোশ্চেনটা সঠিক হবে। ঠিক আছে, এবার লিখতে হবে, নিচে আলাদা করে দেখেন 1801 থেকে 1815, 1801 থেকে 1815 ফোর্ট উইলিয়াম কলেজের স্বর্ণযুগ। থেকে 1815 ফোর্ট উইলিয়াম কলেজের স্বর্ণযুগ। তার মানে এই 15 বছর ফোর্ট উইলিয়াম কলেজ সবচেয়ে ভালো চলেছে। নিচে আলাদা করে লিখতে হবে, স্টার চিহ্ন দিয়ে লিখতে হবে 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হলে ফোর্ট উইলিয়াম কলেজ পিছিয়ে পড়ে। 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হলে ফোর্ট উইলিয়াম কলেজ পিছিয়ে পড়ে। কেন পিছিয়ে পড়ে জিজ্ঞেস করতে পারেন। যেমন এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল কি, ইংরেজ সিভিলিয়ানরা যাতে অঞ্চলের ভাষা শিখে তারা শাসনযন্ত্র সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। কিন্তু কলকাতাবাসীরা গভীরভাবে লক্ষ্য করেছে যে এই ফোর্ট উইলিয়াম কলেজে শেখানো হচ্ছে মারাঠি, সংস্কৃত, বাংলা, এগুলো শেখানো হচ্ছে। এইসব ভাষা শিখে তো আমাদের কোনো লাভ হবে না। তার কারণ হচ্ছে ইংরেজ শাসন যন্ত্রে ঢোকানো আছে ইংরেজি না শিখলে তো আমাদের চাকরি হবে না। যে কারণে কলকাতার হিন্দু মধ্যবিত্ত সমাজের লোকেরা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত করলো। যে হিন্দু কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল যে ইংরেজি শিক্ষা দীক্ষায় পরিপুষ্ট হয়ে যাতে ইংরেজ সরকারের শাসন যন্ত্রে তারা প্রবেশ করতে পারে। এই উদ্দেশ্যকে সামনে রেখে যখন হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হলো, সবাই হিন্দু কলেজের দিকে ঝুঁকতে থাকলো এবং ফোর্ট উইলিয়াম কলেজ কেন্দ্রিক যারা যেসব ইংরেজ সিভিলিয়ানরা পড়াশোনা করতো, ইংরেজ সিভিলিয়ানরা দেখলো যারা বাঙালিরাই তো ইংরেজি শিখছে, আমরা কেন আবার তাদের ভাষা শিখতে যাবো? তারা যদি ইংরেজি শিখে নেয় তাহলে আমাদের সমস্যা নেই, আমরা তো ইংরেজিতেই তাদের সাথে কমিউনিকেট করতে পারবো। যে কারণে ইংরেজ সিভিলিয়ানদেরও কিন্তু একটা অনীহা প্রকাশ পায় এই ফোর্ট উইলিয়াম কলেজের প্রতি। হ্যাঁ, এই দুই অনীহার ফলে কি হবে, ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধ হওয়ার উপক্রম হবে। কিন্তু ব্রিটিশ সরকার এটা বন্ধ করার পক্ষে না। ব্রিটিশ সরকার এই কলেজটিকে টিকিয়ে রাখতে চায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন মাত্র 20 বছর বয়সে বিদ্যাসাগর উপাধি লাভ করলেন, তখন ব্রিটিশ গভর্নমেন্ট দেখলো যে বিদ্যাসাগরকে এনে এখানে বসানো যায় কিনা। তখন এই ফোর্ট উইলিয়াম কলেজে 1841 সালে বিদ্যাসাগরকে এনে বসানো হলো। তিনি হেড পণ্ডিত হিসেবে যোগদান করলেন। কিন্তু বিদ্যাসাগর এখানে এসে 41 সাল, 42, 43, 44, 45, 46 সাল পর্যন্ত তিনি কাজ করলেন এবং 1846 সালের শেষে দিয়ে যে তিনি বললেন যে তোমার এই ফোর্ট উইলিয়াম কলেজের কোনো ফিউচার নেই, আমি এখানে থাকলাম না, আমি চলে গেলাম। সেখান থেকে তিনি বিদায় নিলেন, চলে গেলেন তার সংস্কৃত কলেজ, যে কলেজ থেকে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন। সেখানে তিনি সহকারী সম্পাদক পদে নিযুক্তি লাভ করলেন। শেষে তিনি সেখানকার প্রিন্সিপাল হয়েছিলেন। এখন আসেন, যখন বিদ্যাসাগর এই কলেজ ছেড়ে চলে গেল 1846 সালে, তখন এই কলেজকে আর টিকিয়ে রাখতে পারেনি। শেষে 1856 সালে এই ফোর্ট উইলিয়াম কলেজ চিরতরে বন্ধ ঘোষণা করা হয়। তাহলে এখান থেকে তথ্য নেবেন কি করে? তথ্যগুলো নিতে হবে যে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছে 1817 সালে। হিন্দু কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? হিন্দু কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল কলকাতার হিন্দু মধ্যবিত্ত সমাজের লোকেরা ইংরেজি শিক্ষা দীক্ষায় পরিপুষ্ট হয়ে যাতে সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ লাভ করতে পারে। হিন্দু কলেজ প্রতিষ্ঠার পর এই কলেজ পিছিয়ে পড়তে থাকে। 1841 সালে বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজে এসে যোগ দেন। প্রশ্ন হতে পারে যে বিদ্যাসাগর কত সালে ফোর্ট উইলিয়াম কলেজে এসে যোগ দিলেন? 1841 সালে। তিনি কত সালে এই কলেজ থেকে বিদায় নিলেন? 1846 সালে। কি হিসেবে দায়িত্বরত তিনি এখানে ছিলেন? হেড পণ্ডিত হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি কোথায় চলে গেলেন? সংস্কৃত কলেজে চলে গেলেন, যে কলেজ থেকে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন।
সংস্কৃত কলেজে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন পদ অলঙ্কৃত করেছিলেন, সহকারী সম্পাদক পদ অলঙ্কৃত করেছিলেন, শেষে তিনি এই কলেজে অধ্যক্ষ পর্যন্ত হয়েছিলেন। কত সালে ফোর্ট উইলিয়াম কলেজ আনুষ্ঠানিকভাবে চিরতরে বন্ধ করা হয়? 1856 সালে ফোর্ট উইলিয়াম কলেজ আনুষ্ঠানিকভাবে চিরতরে বন্ধ করে দেওয়া হয়। এই হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের ইতিহাস। ঠিক আছে, তাহলে আজকে আমরা তিনটা টপিক পড়েছি। ফোর্ট উইলিয়াম কলেজ, তারপরে শ্রীরামপুর মিশন বাংলা সাহিত্য, হিন্দু কলেজ আমরা পড়েছি। ইয়াং বেঙ্গল গোষ্ঠীতে আমরা এখনো যাইনি, ওখানে আরেকটা ক্লাস আমরা যাব। তো এখানে একটি তথ্য আমি সংশোধন করে দিই যে ফোর্ট উইলিয়াম কলেজের ইতিহাস হলো 54 বছর। ফোর্ট উইলিয়াম কলেজ আনুষ্ঠানিকভাবে যে বন্ধ ঘোষণা করা হয়েছে এটা কিন্তু 54। হয়তো কলেজটা ক্লোজ করতে সময় লেগেছে, কিন্তু ঘোষণাটা চিরতরে যে বন্ধের যে ঘোষণাটা, এই ঘোষণাটা দেওয়া হয়েছে 1854 সালে। আমি তথ্য সংশোধন করে দিচ্ছি যে ফোর্ট উইলিয়াম কলেজের ইতিহাস 56 বছরের কথা বলা হলেও আসলে 1854 সালে ফোর্ট উইলিয়াম কলেজের আনুষ্ঠানিক ঘোষণা আসে, যে কারণে আমরা এই তথ্যটা 1856 না নিয়ে 1854 নেব। আমি আবারও বলছি, ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধের যে ঘোষণা সেটা 1856 বলতে 56 বছর হিসাব করে হয়েছে, কিন্তু আমরা 56 ধরবো না, আমরা ঘোষণাটাই কিন্তু তথ্য হিসেবে আমরা নেব। ঠিক আছে, এই ছিল বাংলা সাহিত্যের আধুনিক যুগের ভূমিকা, শ্রীরামপুর মিশন বাংলা সাহিত্য, ফোর্ট উইলিয়াম কলেজ এবং হিন্দু কলেজ। এরপর হিন্দু কলেজ ইয়াং বেঙ্গল গোষ্ঠী 00 আর একটা টপিকে আমি পড়াবো আপনাদের। ঠিক আছে, তো আজকে আধুনিক যুগের এই প্রথম ক্লাস থেকে যে কথাগুলো বলেছি, এখান থেকে প্রায় 200 অবজেক্টিভ বের করা সম্ভব। আপনারা এখান থেকে প্রশ্ন উত্তর তৈরি করবেন, প্রশ্ন উত্তর। ঠিক আছে, প্রশ্ন উত্তর এভাবে তৈরি করতে হবে, এক কথায় কিন্তু জবাব দিতে হবে। প্রশ্ন উত্তর এভাবে এক কথায় জবাব দিতে হবে। ওকে, আর এটা জবাবগুলো দিতে হয় বলতে আমি বলি, এই তো আপনার খাতা, এই খাতা, এখানে আপনার স্কেলিং করা আছে। উপরে আপনি লিখলেন যে আধুনিক যুগের ভূমিকা, শ্রীরামপুর মিশন বাংলা সাহিত্য, ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা সাহিত্য। এখান থেকে সম্ভাব্য প্রশ্ন নাম্বারিং করে প্রশ্ন উত্তর। ঠিক আছে, প্রশ্ন উত্তর এভাবে সুন্দর করে লিখতে হবে। হ্যাঁ, তাহলে তথ্যগুলো মনে থাকবে। পরীক্ষার সময় কিন্তু খুব বেশি নাই, ঘনিয়ে আসছে। ঠিক আছে, 3 মাসের সময় নাই হাতে, যে কারণে পড়াশোনা খুব দ্রুত গুছিয়ে নিতে হবে। আমিও চেষ্টা করছি আগামী মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে আপনাদের আমি যে কথাটুকু দিয়েছিলাম, এই 3 ক্লাসে এসে আমি যে কথাটুকু দিয়েছিলাম আর কথাটুকু আমি রাখবো। ঠিক আছে, এই আর কি, সবগুলো ক্লাস আমি সম্পন্ন করে দেবো, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ। এরপরে যদি বেশি ক্লাস আপনাদের লাগে, 2-4টা ক্লাস, তাও আমি নিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই আর কি। আর আরেকটা কথা মাঝখানে বলেছিলাম, শেষে এসে বলছি, যদি সব সাবজেক্টের হ্যান্ড নোট আপনারা নিতে চান, সুন্দর করে এটা কম্পোজ করা এবং এটা ছাপানো। ঠিক আছে, প্রেস থেকে ছাপানো, এটা যাদের লাগবে তারা আমার পার্সোনাল আইডিতে নক করবেন, অ্যাড্রেস দিয়ে নক করলে নম্বর সহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, 20 থেকে 25 সাইডের বেশি এটা দিতে পারবো না, ছাপানো খুব বেশি নেই। এজন্য যারা আগে আপনার বিকাশ করবেন 1050 টাকা, তারা সবগুলো সাবজেক্টের নোট নিয়ে নেবেন, খরচটা অফিস বেয়ার করবে, আপনাকে দিতে হবে না। ঠিক আছে, তো আজকের ক্লাস আমি আর আগাতে চাচ্ছি না, এখানে শেষ করছি। আরেকটা কথা বলি, ঘোষণা দিয়ে দিচ্ছি, আগামীকালকে আমি সকাল 9টায় ক্লাস নেব। ঠিক আছে, আমি আধুনিক যুগের যেখানে রেখেছি ঠিক তারপর থেকে ক্লাস চলবে। আগামীকাল সকাল 9টায় একটি ক্লাস চলবে। ঠিক আছে, আর আগামীকাল 9টায় একটা ক্লাস চলবে, আর এই গ্রুপ সহ আমার সকল গ্রুপে একটা ফ্রি ক্লাস নেব, রাত 8টায় একটা ফ্রি ক্লাস নেব।
আগামীকাল রাত 8টায় একটা সবার জন্য উন্মুক্ত ক্লাস থাকবে। আর পেইড ক্লাস আগামীকাল আমার শিডিউল তো মঙ্গল বৃহস্পতিবার ছিল, যেহেতু আমি 2টা ক্লাস মিস করেছি এই জন্য একটু এগিয়ে নিচ্ছি। আগামীকালকেও কিন্তু আমার ক্লাস 9টায় অনুষ্ঠিত হবে, ঠিক আছে? এই আর কি। তো আজকে এখানে ক্লাস শেষ করছি। সবাইকে মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।